প্রিয় দর্শক, কালবেলার স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কালের কথার আজকে আমাদের আলোচনার বিষয় আসন্ন হজ। এ নিয়ে কথা বলবেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার। জনাব গোলাম সারোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি আপনাকে ধন্যবাদ দিই যে আমাকে এই স্টুডিওতে দাওয়াত করার জন্য, এবং দর্শকদেরকে কাছেও আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা প্রকাশ করছি। আমরা জানি হজ আসলে একটি ইবাদত। তো ইবাদত করার জন্য মুসলমানরা এটা অন্যতম একটা ফরজ কাজও, এবং এটার সঙ্গে একটা সামর্থ্য জড়িত থাকে। তো সামর্থ্যের ক্ষেত্রে যে বিষয়টা আসে, আমরা জানি যে অনেকেই যেতে চান, কিন্তু একটা কথা আছে যে হজ প্যাকেজের যে মূল্য, এটা অনেক সময় একটু বেশি হয়, বা এর মধ্যে অনেকে তাদের সামর্থ্যে কুলোয় না। তো আপনি কি আমাদের দর্শকদের জন্য বলবেন যে হজ প্যাকেজটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়, এর মূল্যটা, এবং খরচ বেশি কমের বিষয়টা, ফারাকটা কেন হয়? ধন্যবাদ। হজ প্যাকেজটা আসলে আমাদের সরকার এবং বেসরকারি আমরা দুই পক্ষ বসে আমরা প্যাকেজটা নির্ধারণ করি। তো প্যাকেজটার মেইন অর্থটা হচ্ছে, মেইন খরচটা হচ্ছে বিমানের টিকিট, তারপর ওখানে মোয়াল্লেম ফি, আর ওখানে আবাসন এবং খাওয়া দাওয়া। এই 4-5টা জায়গায় আপনার এই খরচটা হয়। তো সেখানে এই সৌদি আরবের যে মোয়াল্লেম ফিটা এখন 2800 রিয়াল হয়েছে। সেটা ধরুন 3-4 বছর আগে এটা 1099 রিয়াল ছিল। সেখান থেকে প্রায় 3 ডাবল হয়ে গেছে। তারপরে টিকিটের মূল্যটাও, মানে ডলারের দাম বাড়ার কারণে টিকিটের মূল্যটা বেড়ে গেছে। তারপরে আপনার ওখানে আবাসন যেটা, সেখানে হোটেলের ভাড়াগুলো, যেমন আগে সাধারণ একটা বাড়িতে মানুষ থাকতে পারত, কিন্তু সেদের সাধারণ বাড়িগুলোতে যেগুলোতে তসরিয়া নাই বা হাজি থাকার ফিটনেস নাই, সেসব বাড়িগুলোকে সরকার অনুমোদন দিচ্ছে না, সৌদি সরকার। তো সেখানে হোটেলটা নিতে হচ্ছে। হোটেলটা তো একটু কস্টলি, এই জন্য হোটেলের দাম বেড়ে গেছে। তো এইসব কারণে মোয়াল্লেম ফি এবং সৌদি আরবের বিশেষ করে খরচ, যেটা আবাসন মানে হোটেল বা বাসা বাড়ি, সেগুলা খরচ বাড়ার কারণে আসলে আমাদের প্যাকেজটা বেড়ে গেছে। তো তারপরেও এখানে আমাদের যে টিকিটের যে প্যাকেজটা, টিকিটটা যেমন সৌদি মানে ইন্ডিয়া এবং পাকিস্তান, তারা কিন্তু ভর্তুকি দেয় টিকিটে। আচ্ছা। কিন্তু বাংলাদেশে আমরা ভর্তুকি দিই না। ইভেন বাংলাদেশ এয়ারলাইন্সের এবং টিকিটটা নির্ধারণ করে বাংলাদেশ বিমান। আচ্ছা। বাংলাদেশ বিমানকে ফলো করে সৌদি এয়ারলাইন্স যেমন ফ্লাইনেস। ওকে। মানে এখন বাংলাদেশ বিমান যদি আমরা সেখানে যেমন 1,54,000 টাকা এবার ছিল, সেখানে তারা নির্ধারণ করছে। তো 1,54,000 টাকা সৌদি আরব এটা সিস্টেম, যে বাংলাদেশ বিমান যেটা করবে সেটা সৌদি এয়ারলাইন্স ফলো করবে। ওই হিসাবে সৌদি এয়ারলাইন্স যেমন ফ্লাইনাস যদি $200 কম নিতে পারে, কিন্তু তারা বিমানের জন্য পারে না। মানে এটা কি বাংলাদেশ বিমানের যদি খরচটা, মানে তাদের ফেয়ারটা যদি কমায়, তাহলে সৌদি এয়ারলাইন্স বা ফ্লাইনেস যারা আছে তারাও কমাতে পারে? তাহলে বাংলাদেশ বিমান না কমানোর কারণটা কি? বাংলাদেশ বিমান না কমানোর কারণ হলে বাংলাদেশ বিমানের এটা লস হয়ে যেতে পারে। আচ্ছা। বা বাংলাদেশ বিমানের যে খরচ, সেই খরচটা আঞ্জাম দিতে পারবে না, বা $200 $300 দিলে। তো তারপরেও এবছর আমাদের উপদেষ্টা মহোদয় যখন ছিল, শেখ বশির সাহেব, তখন আমরা চাইছিলাম যে হাবের থেকে আমরা $200 কমানোর জন্য বলছিলাম। পরে উনি $100 কমাইছে। তারপরে গত বছর থেকে এবার প্রায় 12,000 টাকা কমছে। গত বছর ছিল 1,78,000 সামথিং, এই বছর 1,54,000 আসছে। তো 12,000 আমরা আশা করি আগামী বছর এটা আরও $200 কমলেও তাদের কোনো লস হবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে হজ প্যাকেজের মধ্যে সরকারি একটা প্যাকেজ বা বেসরকারি একটা প্যাকেজ, এর পার্থক্যটা কি? এটা কিভাবে নির্ধারণ করা হয়? বেসরকারি প্যাকেজ হলো আমরা যারা হজের এজেন্ট আছে, এটা গভর্নমেন্ট অনুমোদিত যে এজেন্টের মাধ্যমে আমরা এই হজের প্যাকেজটা নিয়ে বা হজ করাই। আর সরকারের মাধ্যমে কিছু লোক সরকারের মাধ্যমে যায়, এটা তাদের সরকারি তত্ত্বাবধান। এখান থেকে সচিব মহোদয় যাবে, আমাদের মন্ত্রী মহোদয় যাবে, তারপরে আমাদের এই ধর্ম মন্ত্রণালয়ের আবার অফিসারেরা যাবে, বা এখানে কিছু গাইড যাবে তাদের।
তারা ওটা আঞ্জাম দেয়। আর বেসরকারি হলো প্রত্যেকটা এজেন্সির আপনার এখন প্রতি এজেন্সি প্রায় 2000-এর উপরে হতে হবে। 2000-এর উপরে না হলে এজেন্সি লিড করতে পারে না, হজের কার্যক্রম থেকে মানে কার্যক্রম করতে পারে, পরিচালনা করতে পারবে না। হ্যাঁ, সেই লিড এজেন্সির মধ্যে 30টা বা 40টা এজেন্সি থাকে। তো ওই এজেন্সিগুলো স্ব হাজি ওরা এ করে তাদের মানে হাজি নিজেরা নিয়ে যায় এবং তাদের আওতায় থাকে। এখানে একটা ডিফারেন্স হলো আপনার সেবার ব্যাপারে। যেমন আমার হাজি, আমি তো ওখানে মিনা, মুজদালিফা, আরাফা, মক্কা, মদিনাতে আমি হাজিদের সাথে থাকবো, কিন্তু সরকারি হাজি তো সরকারের কোনো অফিসার তো হাজিদের সাথে থাকবে না। সুতরাং ওখানে যদি পানির দরকার হয়, কোনো খাওয়ার দরকার হয়, কোনো লোক অসুস্থ হয়ে যায়, তাহলে যে গাইড আছে সেই গাইড তো আমাদের এই হজ এজেন্সির প্রাইভেট এজেন্সির মতো এই ধরনের এখানে সেবাটা পায় না। যার জন্য কিন্তু আপনি যেটা বলছেন যে এই পার্থক্যের বিষয়টা হলো সরকারি যেভাবে যায় তার চেয়ে বেসরকারিভাবে আপনারা যেটা আয়োজন করেন সেই ক্ষেত্রে সেবা একটু বেশি হয়। কিন্তু আমরা তো অনেক সময় অভিযোগ শুনি যে বেসরকারি এজেন্সিগুলো ঠিকমতো সেবা দেয় না, যেমন তাদের বাসস্থান বা খাবারের মানটান, এগুলো নিয়ে একটা অনেক অভিযোগ বা কিছু কোশ্চেন থেকে যায়। এই বিষয়ে আপনি কি বলবেন? সেটা আসলে আমাদের এখন অনলাইনে এইটা সব কিছু দেওয়া আছে। যেমন আপনি কি খাওয়াবেন, তারপরে কোন জায়গায় রাখবেন, কোন হোটেলে রাখবেন, কোন এয়ারলাইন্সে যাবেন, সবগুলো আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা হাজিদেরকে সরবরাহ করে থাকি। এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট হাজি আমাদের কাছে আসে না। মধ্যস্বত্বভোগী অথবা গ্রামের যারা হুজুর আছে, মসজিদের ইমাম আছে বা মাদ্রাসা মোদারাস আছে, ওরা কালেক্ট করে, কিন্তু তারা তো যাচ্ছে না। তারা কালেক্ট করে আমাদের কাছে দিয়ে দেয়, আমাদের এজেন্টদের কাছে। তো এজেন্টের কাছে যেভাবে দিয়ে দেয়, এজেন্টদের সাথে যে প্যাকেজ, সেই প্যাকেজের সাথে ওনাদের কথাবার্তার সাথে কিছুটা গরমিল থাকে। আচ্ছা, তো সেটা যতক্ষণ পর্যন্ত মধ্যস্বত্বভোগীরা যদি না থাকে, ডাইরেক্ট হাজি যদি আমাদের সাথে প্রত্যেকটা এজেন্সিতে ডাইরেক্ট হাজি যদি আসে এবং যে প্যাকেজটা আমরা বলি সেই প্যাকেজের সাথে চুক্তি করে যদি তারা আমাদের সাথে ডাইরেক্ট আসে, তাহলে কিন্তু প্রতারণার শিকার হয় না এবং এটা আরও কম আর সাশ্রয়ে আমরা প্যাকেজটা করতে পারি। তাহলে আপনারা এখন তো ডিজিটাল যুগ, ধরেন আপনি চ্যালেঞ্জার্স ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ম্যানেজিং ডিরেক্টর, ধরেন আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা এই ধরনের প্রচার কাজ বা ডিরেক্টলি আপনারা কীভাবে হাজিদের সংগ্রহ করতে পারেন বা হাজিরা আপনাদের কাছে ডিরেক্টলি আসতে পারে, এটা অনলাইনের মাধ্যমে আসতে পারে, তো এই ধরনের কার্যক্রম আপনারা পরিচালনা করছেন না কেন? না, সেটা তো আমরা করতেছি না, করলে তো ডাইরেক্ট হাজি আমাদের কাছে আসে। কিন্তু কিছু কিছু হাজি আছে, যেমন আমাদেরকে সারা বাংলাদেশ থেকে হাজি আসে, সেখানে তো রংপুর, দিনাজপুর, তারপরে কুমিল্লা, চট্টগ্রাম, সব জায়গাতে আমাদের অফিস নেই। সবাই আমাকে চিনেও না। তো আমাকে যারা চিনে বা যারা আমাদের সাথে একসময় হজে গেছে, তারা একজন আর একজনকে বলতেছে, এইভাবে আমাদের কাছে হাজি আসে। তো গ্রামে গঞ্জে যারা হাজি কালেকশন করে তারা ওনাদেরকে বেশি বিশ্বাস করে আমাদের থেকে। তারা মনে করে যে গ্রামের একটা লোককে যদি আমি দিই, সে যদি টাকাটা মেরে দেয় অথবা যদি আমাকে কোনো কিছু প্যাকেজের সাথে যদি অসংলগ্ন কিছু করে, তাহলে আমরা ধরতে পারবো, এই ধরনের মনে করে তাদেরকে নিয়ে যায়। কিন্তু তারা তো আসলে হজের কাজে নিয়োজিত না। আপনি মনে করেন যে যেমন আপনার একটা গার্মেন্টস আছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি ব্যাক টু ব্যাক এলসি করবেন, ঠিক আছে, আপনি কিছু মাল ইম্পোর্ট করবেন, কিছু মাল আপনার এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করতে গিয়ে আপনার একটা সাধারণ লোক বা একটা কোনো ফরিয়া বা কোনো মধ্যস্বত্বভোগী, সে কিন্তু এটা এই গার্মেন্টসের মালিক ছাড়া কোনো লোক কিন্তু এটা ব্যাংকে যাই এলসি করতে পারবে না, রাইট, এবং তারা এক্সপোর্ট ইম্পোর্টে করতে পারবে না, শুধু একমাত্র গার্মেন্টসের মালিকই পারবে। তো এখানে হজের এই টাকাটা যে কালেকশন করে সেটা অনেক কিন্তু হাজিরা ওই যে এজেন্ট ছাড়া অন্য লোকদেরকে দিয়ে দিচ্ছে, মধ্যস্বত্বভোগীদের দিয়ে দিচ্ছে। তাদেরকে বলতেছে যে আমি 200 গজ দূরে রাখবো, 5 স্টার হোটেলে রাখবো, তারপরে বুফে খাওয়া দিব, মিনা, মুজদালিফা, আরাফাতে 5 স্টার হোটেল দিবে, আরে টেন্ট দিবে। কিন্তু পরে দেখা যায় যে আসলে কিছু দিবে না, কারণ দিবে কোত্থেকে? সে তাদের থেকে 10 লাখ টাকা নিবে, নিয়ে আমাদের দিবে 6 লাখ টাকা বা আমাদের দিবে 7 লাখ টাকা
বা উনি 8 লাখ টাকায় নিল, আমার 7 লাখ টাকা দিল, জি, তো 7 লাখ টাকা যেটা হবে সেটাই তো আমি করব। আমি তো আর পকেট থেকে আমি 14 লাখ 15 লাখ টাকা দিয়ে তো 5 স্টার হোটেল দিব না। না, তো এইখানে একটা গ্যাপ হয়ে যায়। তো সেটা আস্তে আস্তে এখন আমরা অনলাইন হওয়ার কারণে অনেক কিছু দূর হয়েছে, এবং সামনেও দূর হবে। এবং সামনে আপনারা খুশি হবেন যে এই বছর আপনি যদি হজে যান, কোন এজেন্সিতে কোন বাড়িতে আপনি থাকবেন, কোন এয়ারলাইন্সে যাবেন, আপনার টিকিট নাম্বার কত, ফ্লাইট নাম্বার কত, এভরিথিং আপনার অ্যাপসে আপনি পাবেন। আপনারা যখন নিবন্ধন করেন একটা ট্র্যাকিং নাম্বার থাকে। জি, ট্র্যাকিং নাম্বারটা দিলে আপনার চার্জ করলে আপনার কম্পিউটারে বা টেলিফোনে মোবাইলে আপনার সব কিছু পাওয়া যাবে। তখন আপনি ধরতে পারবেন যে আমার সাথে তো এই ধরনের একটা বাড়ি হয়েছিল, যে বাড়ি হয়েছিল জমজম, ফুলম্যান জমজম, জি, এখন হয়েছে দিয়াফা মোবারক একটা হোটেল। দিলাম। এটা হলো 3 স্টার আর এটা হলো 5 স্টার। জি, তো এটার মধ্যে তো অনেক পার্থক্য। রাইট। এখন একজন হাজিকে যদি আমি দিয়াফা মোবারক নিয়ে আসি 3 স্টারে এনে রাখলাম, তো হাজি তখন অসহায় হয়ে যায়, কিছু করার থাকে না। হয়তো তাকে এত কিছু মন্দ বলে, কিন্তু আসলে ফলাফল হয় না। তো আমাদের অনুরোধ হলো যে হাজি সাহেবেরা যারা আমার আজকে কালবেলা অনুষ্ঠানে যারা আছেন, যারা আমার এই কথাটা শুনতেছেন, আমি সবাইকে অনুরোধ করব যারা আগামীতে হজে যাবেন, তারা হজ এজেন্সির ছাড়া কোনো লোককে টাকা দিবেন না। আর ওই লোককে যদি আপনার টাকা দিতে হয়, তাহলে ওই এজেন্সির নাম বলবেন যে কোন এজেন্সিতে তুমি হজ করবে। তুমি তো হজ করাতে পারবে না এজেন্সি ছাড়া। কিন্তু এটা তো একটা ধরেন যে আসলে এটা ঠিক নীতি নৈতিকতার পরিপন্থী যে কাজটা আমরা শুনলাম। জি, তো আমরা একই সঙ্গে আপনি যেটা আশার বাণী শোনালেন যে সামনের দিকে আমরা অনলাইনের ফলে অনেক কিছু জানতে পারবো, তো এটা ধরেন আমরা একটা দিক গেল, কিন্তু সামগ্রিকভাবে ধরেন এই খরচটা কমানোর বিষয়ে যে ভবিষ্যতে ধরেন আমরা একটা সাশ্রয়ী খরচে বা ভালো আবাসন এর মধ্যে ধরেন তার স্বাস্থ্যগত সুবিধা বা এনি ইমার্জেন্সি যদি কোনো কিছু হয় সেটা কভার করার জন্য আপনাদের কি কি উদ্যোগ থাকে? খরচটা কমানোর ব্যাপারে যেমন সৌদি সরকারের যে মোয়াল্লিম ফি, সেটা সরকার যদি বার্গেন করে করতে পারে, যদি মোয়াল্লিম ফিটা সারা ওয়ার্ল্ডের জন্য যদি একটা হয়ে থাকে, জি, তাহলে এটা কমানোর কোনো সুযোগ নেই। এটা একটা এই আর একটা হচ্ছে আমরা টিকিটের ভাড়াটা জি, মানে অন্তত মিনিমাম $200 যদি কমে যায়, কমানো যায়। তাহলে আপনার এখানে প্রায় 26-27 হাজার টাকা কমে যাবে। আর একটা জিনিস হলো, অনেকে কিন্তু শর্ট পিরিয়ডে ওখানে হজ করতে চায়, জি, 1 মাস 10 দিন 15 দিন অনেকে থাকতে চায় না। তাদের জন্য যদি টিকিটটা যদি আমরা শর্ট পিরিয়ডে টিকিট করতে পারে, জি, সৌদি এয়ারলাইন্স, প্লাইনাস অথবা বিমান, এই 20 দিন বা 22 দিনে যদি প্যাকেজ করে, তাহলে তাদের অন্তত 15-16 হাজার টাকা সাশ্রয় হয়। জি, তো সেখানে সব মিলে 50 হাজার টাকা কমে যায়। তো যে প্যাকেজটা এখন ধরুন 4,90,000 টাকা আছে, জি। সেই প্যাকেজটা আপনার 4,40,000 হয়ে যাবে। তো এই যে লম্বা সময়টা আসলে, তো এই সময়টার এই গ্যাপটা আরেকটু যদি বলেন, যে অনেকেই বলে যে আরও স্বল্প সময় হলে ধরেন অনেক যে 1 মাস 10 দিন বা যেটা বললেন আপনি যে এত দীর্ঘ সময়, তো এটা কমিয়ে আনার জন্য ধরেন কিভাবে আরও ইফেক্টিভলি এটা এটা হলো আসলে সমস্যাটা হলো ফ্লাইট শিডিউল। জি, এখন ধরেন বিমান, সৌদি, আমার প্লাইনাস 3টা এয়ারলাইন্স এখানে করে, তো এক দিন ধরেন 3টা-4টা করে ফ্লাইট দিচ্ছে। জি, কিন্তু যদি এখানে 20 দিন বা 25 দিন যদি করে, তাহলে ফ্লাইটের সংখ্যা বাড়াতে হবে। না কিন্তু আমরা তো দেখি যে বাংলাদেশ বিমান বা সৌদি অনেক সময় স্পেশাল ফ্লাইট চালু করে ওই সময়, হজের সময়। না, স্পেশাল ফ্লাইট করে, কিন্তু তাদের শিডিউলটা মানে তারা 40 দিন মানে প্রথম থেকে 40 দিন পর্যন্ত ফ্লাইট করে। 40 দিনে ধরেন 3-4-12-100টা ফ্লাইট করলো। কিন্তু তারা যদি কম দিন মানে একদিনে যদি 5টা করে ফ্লাইট দেয়, জি, তাহলে এটা পিরিয়ডটা শর্ট হয়ে যাবে। মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়িয়ে দেয়, ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায়, তো ফ্রিকোয়েন্সি বাংলাদেশ বিমানের এয়ারক্রাফটের সমস্যা, এটা সৌদি এয়ারলাইন্স প্লাইনাস পারে। জি, কিন্তু এখানে চুক্তি হচ্ছে যে সৌদি আরবের এয়ারলাইন্স হলো 50%, জি, আর বাংলাদেশের এয়ারলাইন্সগুলো হলো 50%। জি, এখন বাংলাদেশের পার্টে শুধু বাংলার এয়ারলাইন্স করতেছে, আর ওখানে 2টা এয়ারলাইন্স করতেছে, কিন্তু তাদের এয়ারক্রাফটের সমস্যা নয়। জি, কিন্তু তাদের সাথে আবার পাল্লা দিতে গেলেই বিমানের আবার এয়ারক্রাফটের প্রয়োজন, তো সেটা হয়তো পারতেছে না। তার জন্য আপনার শিডিউলটা
মানে বাংলাদেশের জন্য শিডিউলটা লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, মুআল্লিমদের একটা বিষয় আছে যে ধরেন মুআল্লিমরা অনেক সময় ঠিকমতো হাজিদের সাথে তো কমিউনিকেশানস একটা সমস্যা হয়, যে মুআল্লিমদের সঠিক প্রশিক্ষণ বা এই ধরনের কোনো ব্যবস্থা আছে কিনা, বা আপনারা যারা হজ পরিচালনা করতে যান হাজিদের, তা আপনাদের ক্ষেত্রে যে আপনাদের জন্য বিশেষায়িত মুআল্লিম বা ট্রেনিং প্রাপ্ত মুআল্লিমদের কোনো সেবা আপনারা দিতে পারেন কিনা হাজিদের? মুআল্লিম বলতে মানে গাইডকে আপনার জি। বোঝাচ্ছে, যেমন প্রত্যেকটা 45 জনের জন্য একটা গাইডের বিষয় দিচ্ছে সরকার। জি। তো আবার 70 জনের, যার এজেন্সি 70 জনের উপরে যে এজেন্সি কভার করছে তাকে একটা মিশন বিষয় দিচ্ছে, মানে সরকারি জি। সৌদি আরবের একটা মিশন বিষয়, যেটার কোনো মহল্লা ফি বা অন্য কিছু লাগবে না, শুধু বিষয় ফিটা লাগবে আর টিকিট করে চলে যেতে পারবে। ওকে। তো এই যে গাইড যারা আছে, আমাদের যারা হজ এজেন্ট যারা আছে, তাদের প্রায় 30-40 বছরের অভিজ্ঞতা যারা আছে, তারা কিন্তু হজ গাইডেও ওই 30-40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোকে যায়। আচ্ছা। এবং তারা সৌদি আরবের ভাষা জানে, তারপরে তারা মিনা, মুজদালিফা, আরাফা, মক্কা, মদিনা যে রাস্তাগুলো আছে তাদের জি। চেনা আছে। এই জন্য প্রাইভেট এজেন্সির মাধ্যমে গেলে হাজিরা এই সুবিধাটা পায়, এর সাথে একজন গাইড সবসময় থাকবে তাদের সাথে। আচ্ছা, তো আপনারা ধরেন যে সামগ্রিকভাবে যদি আমি বলি যে হজের, আপনি যেটা বললেন যে ডিজিটাল হজ ব্যবস্থাপনাটা, যে আপনার কথা থেকেই চলে আসছে যে আসলে আমাদের এখন ডিজিটাল হজ ব্যবস্থাপনাটা দরকার, অলরেডি এটা চালু আছে, কিন্তু এটাকে আরও ব্যাপ্তি বাড়ানোর জন্য যে কী করণীয়, কী করা উচিত সরকারের তরফ থেকে কিংবা আপনাদের নিজেদের তরফ থেকে? এখন ধরুন আমরা যে হাব হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জি। সেখানেও আমাদের একটা হাবের একটা অ্যাপস আছে, জি। আমাদের এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জি। এবং যত এজেন্সি আছে সব এজেন্সির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। যে কোনো নোটিশ আসলেই আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আসি। ওকে। এটা আমরা 1 সেকেন্ড মানে 1 মিনিটের ভিতরে আমরা জানতে পারছি কী অবস্থা। যেমন আজকে যে ফ্লাইট কোনো সমস্যা হইলে সেটা আমরা সাথে সাথে জানতে পারছি। তো এটা হলো আমাদের অ্যাপসে এটা আছে। আর একটা লাভবাহিক অ্যাপসে আমাদের গত ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেব একটা লাভবাহিক অ্যাপস তৈরি করছে বাংলাদেশে হাজিদের জন্য, ওকে। সেটাও আমরা এইটার সুফল পাচ্ছি। তো এখন ওখানে এই হাজিদের যে বাড়ি ভাড়া আমরা ঠিক করতেছি, তারপরে সেখানে আপনার আমরা টিকিট ক্রয় করতেছি, তারপরে আপনার এই যত আমরা কাজ করতেছি প্রত্যেকটা, যখনই আমরা টিকিট করি তখন আমরা অনলাইনে এটা সাবমিট করতেছি, তখন আপনার টিকিট হইলেও না হইলেও এটা অনলাইনে আমরা চার্জ করলে পাবেন। এই ধরনের একটা অনলাইন সিস্টেমে এখন সব কাজ চলতেছে। যেমন আগে এমবেসিতে আমরা ভিসার জন্য আমরা লাইন দিতাম, কিন্তু এমবেসিতে এখন দিতে হয় না, জি। এখন স্ট্যাম্পিং লাগে না, এখন অনলাইনে ওই কাগজের মধ্যে আপনার এই ভিসাটা হয়ে যাচ্ছে। তো অনলাইনে হওয়াতে অনেক সুবিধা হয়েছে, অনেক এটা কি বলে স্বচ্ছতা আসছে বাংলাদেশে। আচ্ছা, আরেকটা বিষয় যে তাহলে আমরা তো এদিক গেল আপনাদের সেবাটা, আমরা যদি হজ যাত্রী যারা তাদের দিকে যদি বলি যে তাদেরকে আসলে হজ সম্পর্কে বা হজের এই লম্বা যাত্রা সম্পর্কে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, এই ধরনের কোনো প্রশিক্ষণ বা কী কোনো কর্মসূচি নেওয়ার কথা আপনারা ভাবছেন কিনা বা আসছে কিনা বাংলাদেশে? না, আমরা যখন এটা বাংলাদেশ সরকার এবং আমরা বেসরকারিভাবে যখন আমরা প্যাকেজ ডিক্লেয়ার করি, জি। তখন আমরা প্যাকেজের মধ্যে আমরা উল্লেখ করে থাকি যে আপনার 20 দিনের প্যাকেজও আছে, 1 মাস 10 দিনের প্যাকেজও আছে। এখন ওনারা ইচ্ছে করলে শর্ট প্যাকেজে যেতে পারবেন, ওনারা যেভাবে চাচ্ছেন, যে ওনারা কি 500 গজের মধ্যে থাকবে, না 1000 গজের ভিতরে থাকবে, না 5 স্টারে থাকবে, না 3 স্টারে থাকবে, না 2 স্টারে থাকবে, না 1 স্টারে থাকবে, সেটা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবে আমরা প্যাকেজটা ঠিক করব, করে ওই হিসাবে যদি তাদের কথা মতো আমরা যদি কার্যক্রমগুলো করতে পারি তাহলে তো হয়ে গেল, আর কোনো না, কিন্তু এখানে একটা জিনিস আপনি যেটা বললেন, ধরেন যে এখন যার টাকা বেশি আছে সে ধরেন একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পেলো, যার কম সে একটু, তো এইটাকে কোনো একটা ইউনিফর্মিটি দেওয়া যায় কিনা যে মিনিমাম লেভেলের এই স্ট্যান্ডার্ডটা, এই সার্ভিসটা সে পাবে, এরকম মিনিমাম একটা প্যাকেজ তো মিনিমাম আছে। না, প্যাকেজ মিনিমাম আছে এটা ইন টার্মস অফ ধরেন টাকার ক্ষেত্রে, কিন্তু আমি বলছি যে সার্ভিসের ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে, যে না অন্তত এই স্ট্যান্ডার্ড সেবা আমরা নিশ্চিত করতে পারবো। না, একটা সেবা তো মিনিমাম একটা সেবা আছে,
সেটা সেবা হলো আপনার যেমন সৌদি এয়ারলাইন্সে সবাই যাচ্ছে, জি যদি বিজনেস ক্লাসে যারা যাচ্ছে তারা একটু বেশি পয়সা দিচ্ছে, আর ম্যাক্সিমাম ধরেন 95% লোকে তো ইকোনমিক ক্লাসে যাচ্ছে। তো ওই সেবাটা সবার জন্য সমান। হ্যাঁ, কিন্তু ওখানে যাওয়ার পরে কিছু জিনিস ধরেন অনেক জরুরি, অসুস্থ হয়ে গেল বা খাবার দাবার, ইভেন ধরেন আপনি শুরুতে যেটা বললেন যে বাসস্থানের একটা বিষয় আছে, যে যেটা বলা হয় সেটা করা হয় না। তো এই জায়গাটায় ধরেন যে ন্যূনতম কোনো আপনাদের ধরেন আপনারা যে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন এখানে, যে যদি কোনো এজেন্সি এই ধরনের ব্যতয় ঘটে বা এই স্ট্যান্ডার্ডের কম করে, তাহলে তার আমরা কোনো অ্যাকশান বা তার মেম্বারশিপ বাতিল বা সরকারের কাছে কোনো লাইসেন্স বাতিলের সুপারিশ? না, লাইসেন্স বাতিল থেকেও আমাদের একটা হচ্ছে যে আমরা যে টাকাটা দিচ্ছি সেখানে যে বাড়ি ভাড়া আমরা করতেছি, সেই বাড়ি ভাড়ার থেকে 1% বাড়ি ভাড়া আমরা এক্সট্রা করতেছি। ওকে, যেমন আমাদের 100 জনের জন্য আমরা বাড়ি ভাড়া করতেছি, সেখানে বাড়ি ভাড়াটা 101 জনের জন্য করতেছি। এভাবে আমাদের যদি 70,000 78,500 1% প্রায় 700 বাড়ি, 700 বা 800 লোকের জন্য আমরা 8-10টা বাড়ি ঠিক করে রাখি। কোনো কারণে যদি বাড়ি অপছন্দ হয় বা বাড়ির ঠিকমতো কাগজপত্র নাই, অথবা বাড়ির ইলেকট্রিসিটির সমস্যা হলো, কিছু হলো, তখন হাজিরা কোথায় যাবে? তাহলে ওই 1% বাড়িতে তারা ঢুকবে, সেটা একটা। আর একটা হচ্ছে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমাদের পাশে আছে হসপিটাল আছে, আমার সরকারি হসপিটালও আছে, আমাদের প্রাইভেট হসপিটালও আছে, আর আমাদের গাইড তো থাকবেই। সুতরাং অসুস্থ রোগীকে তো অবশ্যই আমরা তাদের সুস্থতা করার জন্য চেষ্টা করব। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে আপনারা ধরেন এই যে হাজিদের নিয়ে ব্যবসা করেন, আসলে কি এটা ব্যবসা না আসলে সেবা? এর মাঝখানে আপনি কি বলবেন? এটা দুটেই, এটা সেবাও আছে আবার ব্যবসা আছে। এখানে সেবা ধরেন আপনার একটা শার্ট, আমি শার্টের ব্যবসা করলাম, সেটা কোনো সেবা না। একটা শার্ট আপনার 20 টাকা দিয়ে কিনে আমি 22 টাকা বিক্রি করলাম, 2 টাকা আমার লাভ হলো, এটা সেবা না। কিন্তু এখানে সেবা হলো আমরা একটা হাজিকে নিয়ে যাচ্ছি, আমি কমিটমেন্ট দিচ্ছি তাকে যে এই হোটেলে নিয়ে আসবো, তারপর মিনা মসজিদে আরাফাত তার সাথে থাকবো, তারপরে আপনার ফরজ তোয়াব করার জন্য তার সাথে থাকবো, তারপরে মদিনা যাওয়ার সময় তার সাথে থাকবো। এই যে সেবাগুলো দেওয়া, এবং একটা লোক অসুস্থ গেলে তাকে হসপিটালে নেওয়া, এবং সে যে কী ধরনের খাইতে চায় সেটা আমি অ্যারেঞ্জ করে দেওয়া, এইসব যে এটা হলো সেবা। এই সেবাটা যদি আমি ঠিকমতো করি তাহলে আমার স্বভাব হবে, এটা একটা সেবা। আর সেখান থেকে যদি আমার প্যাকেজটা যদি 5 লাখ টাকা হয়, আমার যদি খরচ যদি 4.5 লাখ টাকা হয় বা 4,70,000 টাকা হয়, তাহলে 20-30,000 টাকা আমার লাভ থাকে। আমার অফিস আছে, আমার স্টাফ আছে, এটা তো অবশ্যই আমি যদি বিনা পয়সায় সেবার পাশাপাশি আপনি ন্যূনতম আপনার অপারেশনাল যে কস্ট সেটা যদি হয়, তাহলে ধরেন এই জিনিসটা আপনি একটা স্বভাবের আশায় করলেন। তাহলে আমরা পরের প্রশ্নে যাই যে অনেক সময় সৌদি আরবে হজের নানা রেগুলেশনস বা নীতি প্রণয়ন করে, কারণ তাদের এই ধরনের এই নীতি পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়ে? না, ওদের তো এক এক সময় এক এক নীতি। যেমন এই বাড়ি ভাড়ার ব্যাপারটা, আগে বাড়ি ভাড়াতে আমরা 8 জন 10 জন 5 জন 6 জন করে থাকতে পারতাম, কিন্তু এখন হলো তাদের মিনিমাম ম্যাক্সিমাম হলো 4 জনের বেশি একটা রুমে থাকতে পারবে না, তাই এটা বাদ থাকতে হবে। তো এগুলা করাতে ওই আবাসন ভাড়াটা বেড়ে গেছে। আর একটা হচ্ছে তারা এই যে মোয়াল্লেম ফিটা বা তাদের যে এগ্রিমেন্টটা, আমাদের হাজিদের এগ্রিমেন্ট, যেমন আমাদের 1,29,000 সামথিং আমাদের কোটা, জি। তো আমাদের একটা পিরিয়ড দেয় যে এই পিরিয়ডের মধ্যে, এই টাইমের মধ্যে তোমরা বাড়ি ভাড়া করতে হবে, তোমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে। তো সেটা আগে আমরা ধরেন 1 মাস 2 মাস আগেও করতে পারতাম, কিন্তু এখন আমরা 6 মাস পর থেকে, 6 মাসের আগ থেকে আমাদের বাড়ি ভাড়া করতে হয়, টিকিট করতে হয়, এভরিথিং আমি সব ফাইনাল করতে হয়। তো এটাতে একটা সুবিধা আছে। আর একটা অসুবিধা হলো অনেক লোক কিন্তু 6 মাস আগে নিয়ত করে না, বা 6 মাস আগে তার টাকা নাও থাকতে পারে, হঠাৎ করে টাকা আসলো। তো এই জন্য কিছু হাজিও কমে যায় ডিউ টাইমে না থাকার কারণে। তারা এইটা অনেক লোক আছে হয়তো তার বয়স হয়ে গেছে, আগামী বছর হয়তো বাঁচবেও না, কিন্তু এই বছর শেষ সময়ের জন্য করতে পারে নাই। তো এইসব নীতির কারণেও কিছু হাজি কমে গেছে আমাদের। ওকে, আমরা শেষ প্রশ্নে আসি যে ধরেন আগামীতে যারা হজ করতে যাবেন বা যাদের পরিকল্পনা থাকবে,
তো সম্ভাব্য এই হজ যাত্রীদের জন্য তাদের কী ধরনের প্রিপারেশন থাকা দরকার, এটা আর্থিক এবং মানসিকভাবে, এটা একটু যদি বলেন, একটা পরামর্শ। আগামীতে যারা 2027 সাল বা 28 সালে যারা যাবেন, প্রথমে তাদের প্রাক নিবন্ধন করতে হবে 30,000 টাকা দিয়ে। এটা তারা এখন থেকে স্টার্ট করতে পারে। যদি কোনো কারণে তারা যদি না যায়, 1,000 টাকা এটা সরকার কেটে নেয়, আর 29,000 টাকা তারা ফেরত পাবে যদি কোনো লোক না যেতে পারে। আর যদি কেউ যায়, 30,000 টাকা পরবর্তী প্যাকেজের সাথে অ্যাডজাস্ট হবে। প্রথমে তাদের প্রাক নিবন্ধনটা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি সবাইকে বলবো যারা হজে যাবেন, তারা ডাইরেক্ট হজ এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা মনে করবেন যে হজ এজেন্সির আমরা ঠিকানাটা পাবো কোথায়। এই ঠিকানাটা মানে প্রত্যেকটা চার্জ করলে আমরা হজগভে, গভর্নমেন্টের হজগভে একটা অ্যাপস আছে, সেখানে গেলে প্রত্যেকটা এজেন্সির আপনার লিস্ট চলে আসবে, কোনো অনুমোদিত এজেন্সি। সেই এজেন্সির নাম্বার থাকবে, ইমেল থাকবে, আপনারা ডাইরেক্ট যোগাযোগ করেন। তারপরে আপনাদের যদি কমিটমেন্ট বা তারা যদি আপনার সাথে প্রতারণা করে, তাহলে লাইসেন্স আমরা 20 লাখ টাকা দিয়ে লাইসেন্স দিচ্ছি সরকারের কাছে। আমরা আছে জবাবদিহিতামূলক, জবাবদিহি করতে হবে। আমাদের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। আমাদের অফিস আছে, অফিসে এসে আপনারা বলতে পারবেন। কিন্তু একটা লোককে আমরা যদি 1 কোটি টাকা দিয়ে দেন বা 50 লাখ টাকা দিয়ে যদি আপনার ধরেন 10 জন হাজিও যদি আমরা কালেক্ট করেন, তো সেই লোকটা যদি আপনার সাথে প্রতারণা করে, সে যদি ঠিকমতো খাওয়া না দেয়, ঠিকমতো বাড়ি না দেয়, তাহলে আপনার হজ হয়ে যাবে, কিন্তু আপনাকে কষ্ট দিল। কিন্তু এসে আপনার কী করবেন এই লোকটার পিছনে? ওটা তার বিরুদ্ধে কেস করা ছাড়া কিছু করার নেই। না, কিন্তু এইটার একটা ধরেন, যেহেতু আপনারা অনুমোদিত, তো আপনাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভাল আছে, তো আপনি ধরেন আপনি কিন্তু লোকগুলো যারা কালেক্ট করে আনতেছেন হাজিদের মানে হজযাত্রী হিসেবে, তো এটা একটা নেটওয়ার্ক কি আপনাদের করা যায় না? যারা আনে ধরেন আপনার কাছে আনতেছে, আপনি একটা চেইন, তো গ্রাম থেকে আসতেছে, কার মাধ্যমে আসতেছে, এটা তো আপনারা নিশ্চয়ই জানতে পারেন। তো সেক্ষেত্রে এই লোকগুলোকে একটা মনিটরিং আওতায় আনার কি খুব অসম্ভব কাজ? না, সেটা তো তাদেরকে যদি আমরা আমাদের সাব এজেন্ট হিসেবে যদি নিয়োগ করতে পারি, বা সরকারের কোনো বাধ্যবাধকতা যদি থাকতে পারে যে 3 লাখ বা 5 লাখ বা 10 লাখ টাকা এই জামানত নিয়ে তাদের এটা সাব এজেন্ট নিয়োগ করা যায়, সেটা করলেও খারাপ না। মানে এটা রেজিস্ট্রেশনের মতো, তারা তাহলে জবাবদিহিতাটা থাকবে, তাহলে আর তারাও এই করবে না। তাহলে যারা আপনাদের সাথে কাজ করবে, একটা নেটওয়ার্ক হবে, যে যারা হজ যাত্রী কালেক্ট করে দিবে তাদের একটা রেজিস্ট্রেশন প্রথা থাকবে, তাহলে একটা মনিটরিং আওতায় আনা যায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমাদের সাথে ছিলেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের প্রেসিডেন্ট জনাব সৈয়দ গোলাম সারোয়ার। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণে ভালো থাকুন।